তারেক রহমানের আর কোনো অপশন বাংলাদেশে এই মুহূর্তে নাই। এইটা বাস্তবতা। বাংলাদেশে ঐতিহাসিকভাবে বড় বড় নেতারা দাঁড়িয়েছেন, ফজলুল হক দাঁড়িয়েছেন, ভাসানী দাঁড়িয়েছেন, শেখ মুজিব দাঁড়িয়েছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দাঁড়িয়েছেন, বেগম খালেদা জিয়া দাঁড়িয়েছেন। এখন সময় এসেছে এই একটা নেতা দাঁড়িয়ে আছেন, জনাব তারেক রহমান। সেই নির্বাচনের বিরুদ্ধে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে। এটা নিয়ে জনাব তারেক রহমান অনেকবার আলোচনা করেছেন, আমরা সবাই আলোচনা করেছি এবং আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার যাদের রেফারি হিসেবে প্লে করার কথা এই নির্বাচন কেন্দ্রিক, তারা পক্ষপাতিত্ব করছেন, কোনো একটা সাইডের নিয়ে কাজ করছেন। ইতিমধ্যে আমরা দেখেছি জুলাই সনদ নিয়ে যে আলোচনাগুলো সৃষ্টি হয়েছে সেগুলো এই পক্ষপাতিত্বর মাধ্যমে সৃষ্টি হয়েছে। আরপিওতে হঠাৎ করে যে বদল আনা হয়েছে এটা এই পক্ষপাতিত্বর মাধ্যমে আনা হয়েছে। এই সময়গুলোতে দেশবাসীর জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আগামী নেতৃত্ব আসলে কোথায় যাচ্ছে। প্রথমে আমি শুরু করবো একটা কথা বলে যে জনাব তারেক রহমান আমাদের এই মুহূর্তে বাংলাদেশ ঐতিহাসিকভাবে যেই জায়গায় দাঁড়িয়ে আছে, আগামী নেতৃত্বের আমাদের একমাত্র অপশন জনাব তারেক রহমান। মানে অনেকে অনেক কথা বলতে পারে, নতুন শাপলাকলির একটা দল আসতে পারে, দাড়িপাল্লার দল থাকতে পারে, আমার নিজের দল আছে, অন্য অনেক দল আছে, বাট বাংলাদেশের জনগণের কাছে এক নেতা হিসেবে পৌঁছে যেতে পারে, জনগণের ভোট পেতে পারে, জনগণের সাপোর্ট পেতে পারে, ভালোবাসা পেতে পারে, এটার জন্য তারেক রহমানের আর কোনো অপশন বাংলাদেশে এই মুহূর্তে নাই। এইটা বাস্তবতা। বাংলাদেশে ঐতিহাসিকভাবে বড় বড় নেতারা দাঁড়িয়েছেন, ফজলুল হক দাঁড়িয়েছেন, ভাসানী দাঁড়িয়েছেন, শেখ মুজিব দাঁড়িয়েছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দাঁড়িয়েছেন, বেগম খালেদা জিয়া দাঁড়িয়েছেন। এখন সময় এসেছে এই একটা নেতা দাঁড়িয়ে আছেন, জনাব তারেক রহমান। সো তার সম্বন্ধে জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বইতে এবং বিবিসি ইন্টারভিউতে পরিষ্কার এসেছে যে ওই যে পরিবারতন্ত্র, এই বইতেও পরিষ্কার করে, জনাব তারেক রহমান ওনার বক্তব্যেও পরিষ্কার করেছেন যে পরিবারতন্ত্র এখানে আসে নাই। এবং উনি কিন্তু নমিনেশনেও দেখিয়ে দিয়েছেন কোনো পরিবারে একাধিক মেম্বার আসে নাই বিএনপির নমিনেশনে। এবং উনি যেটা পরিষ্কার করেছেন যে গত 20 বছরে, স্পেশালি গত 17 বছরের যতখানি অত্যাচারিত উনি ওনার পরিবার হয়েছেন, এগুলো ওনার অভিজ্ঞতা। তার আগের 10 বছর একদম তৃণমূল লেভেল উনি যে কাজ করেছেন, এত পলিটিক্যাল অভিজ্ঞতা, এবং গত 7 বছর ধরে যে উনি দলের দায়িত্বে আছেন, এখন পর্যন্ত আজ অবধি উনি সকালে উঠে যে জুমের সামনে বসেন, রাত পর্যন্ত কতগুলো মিটিং করেন, এগুলো আসলে ওনার সাথে যারা কাজ করেন তারা খুব ভালো করে জানেন, বাইরের লোকজন এতটা জানেন না। এবং দেশে আসলেও যে ওনার নিরলসভাবে কাজ করতে হবে এবং উনি নিরলসভাবে ইতিমধ্যে কাজ করে যাচ্ছেন, এইগুলো তার সঠিক পরিচিতি। ত্যাগের মাধ্যমে উনি রাজনীতিতে এসেছেন, ত্যাগের মাধ্যমে উনি নেতৃত্বে এসেছেন, এই ত্যাগের মাধ্যমেই বাংলাদেশে আগামী নেতৃত্ব উনি দেবেন। একই সাথে ওনার স্বপ্ন নিয়ে কথা উঠেছে। ডিজিটাল বাংলাদেশ 2005 সালে কিন্তু স্বপ্ন দেখেছিলেন জনাব তারেক রহমান, এবং এটা নিয়ে আলোচনা শুরু করেছিলেন। মাইক্রোসফটের বিল গেটস থেকে শুরু করে অনেকের সাথে আলোচনা করেছিলেন বাংলাদেশে কিভাবে ডিজিটাল বাংলাদেশ তৈরি করা যেতে পারে। তারপর এটার কর্তৃত্ব নিতে চেষ্টা করেছিল স্বৈরাচারী হাসিনা সরকার। আমি ছোট দুটো জিনিস বলে শেষ করব। বইয়ের চ্যাপ্টার 13-তে আর চ্যাপ্টার 15-তে দুটো জিনিস উঠে আসে। একটা হলো চ্যাপ্টার 13 নামটাই হলো তারেক রহমান ইজ ইনএভিটেবল। এই কথাটাই আমি বলছি যে বাংলাদেশে আগামী নেতৃত্ব দেবার মতো দ্বিতীয় কোনো অল্টারনেটিভ আমাদের কাছে নেই। নেতৃত্ব আছেই জনাব তারেক রহমানের। আর দ্বিতীয় যে চ্যাপ্টার 15-এ যে পয়েন্টটা আসে, চ্যাপ্টার 15-এর নাম হলো ইন্ডিপেন্ডেন্স 2.0, স্বাধীনতা 2.0। এই স্বাধীনতা 2.0, যেই এই নতুন স্বাধীন 2.0 বাংলাদেশে কিভাবে সরকার পরিচালনা হবে, এটা কিন্তু পরিষ্কার করে জনাব তারেক রহমান জানিয়েছেন আমাদের সকলে মিলে দেয়া 31 দফা রিফর্ম প্রপোজালসের মাধ্যমে। এবং উনি বারবার পরিষ্কার করেছেন ওনার বিবিসি বক্তব্যতেও এবং জয়নুল আবেদিন সাহেবের লেখা বইটাতেও, যে এই যে পৃষ্ঠপোষকতার যে রাজনীতির দাবানলে বাংলাদেশ আছে, আগামীর বাংলাদেশে এটা থাকবে না। পৃষ্ঠপোষকতার রাজনীতি দাবানল থেকে বাংলাদেশকে বের করে নিয়ে আসবে আগামীর সরকার, জনাব তারেক রহমানের সরকার।